আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় মুন্সিগঞ্জবাসী এবং যারা যারা আমার সাথে আজকে যুক্ত রয়েছেন। আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং চলছে কিন্তু এখন আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান প্রতি রবিবারে ঠিক সন্ধ্যে 7টা থেকে 7টায় নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আমার সাথেই রয়েছে একজন সুপরিচিত মুখ এবং আমাদের আজকের স্পেশাল গেস্ট। সো আপনারা যারা যারা এখনও আমাদের সাথে টিউন করেনি, আমাদের সাথে যুক্ত হননি, জলদি জলদি টিউন করে ফেলুন, দ্রুত যুক্ত হয়ে যান। এর জন্য আমাদের সাথে যুক্ত হওয়ার দুটি চমৎকার মাধ্যম কিন্তু রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশন, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা রয়েছে তা আমাকে আপনি লিখে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি। এবং এই স্পেশাল লাইভে কিন্তু আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছে। গেস্ট করুন তো আমাদের সাথে আজকে কে কে যুক্ত রয়েছে। যারা যারা অলরেডি গেস্ট করে ফেলেছেন তাদেরকে আমি আর বেশি বিড়ম্বনায় ফেলবো না, আর দেরি করবো না। কিন্তু যারা যারা এখনও গেস্ট করতে পারেনি দ্রুত গেস্ট করে ফেলুন এবং টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, সো আমরা আর বেশি দেরি না করে আমাদের আজকের অতিথির কাছে চলে যাই। তো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এবং আপু প্রথমে যদি আপনি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে নিজের নাম এবং পরিচয়টি একটু দিয়ে দিতেন। হাই এভরিওয়ান, আমি নুসরাত জাহান সুমি। আমি জেলা শিল্পকলা একাডেমির একজন নাচের প্রশিক্ষক। এই আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জে আদর্শ প্রাইমারি স্কুলের নাচের টিচার। এই হচ্ছে আমার পরিচয়। আমি যেহেতু নাচের টিচার আর নাচ নিয়েই থাকি, এই আর কি বলবো। তো আপু আসলে এই নাচের সাথে জড়িত হওয়াটা কবে আপনার, কবে থেকে আসলে, খুবই ছোট। কার মাধ্যমে? আমার বাবা মার মাধ্যমে, মানে বিশেষ করে আমার মা সাংস্কৃতিক মনা ছিল, তো তো তখন থেকেই আমাকে নাচে উৎসাহ করতো। আমি ছোটবেলা থেকে নাকি খুব নাচ পছন্দ করতাম। তারপর মুন্সিগঞ্জ নাচ করেছি, সেখান থেকে ঢাকা থেকে করে আমার উস্তাদ শিবলি মোহাম্মদ আমিন শামিয়ার নিপাত ছিলেন। আর আমি ছোটবেলা নাচ শিখেছি তোমার আমাদের মুন্সিগঞ্জে বাবা স্যারের কাছে, তিনি পড়াতো। তার কাছ থেকে শেখার পর আমি যখন একটু বড় হয়েছি, যখন ঢাকায় কম্পিটিশন করতে যাই, তখনই আমার যাত্রা শুরু ঢাকা। তখনই আমার ঢাকায় হাসান ইমাম স্যার আমাকে দেখে পছন্দ করেন। স্যারও চলে গেছেন। তো সেখান থেকে শিবি স্যার শামিমা নিপা স্যারের কাছে 5 বছর কত্থক এবং সাধারণ নৃত্য শিখেছি। এখন তারপর আমি একটা ছোটখাটো চাকরিটি করেছি প্রায় 14 বছর। আমি জুড়ে একটু জোরে। নাচের পাশাপাশি আমি একটা জব করেছি, এখন জবটা ছেড়ে দিয়েছি, এখন নাচ নিয়ে আছি। মানে আপু এখনো পর্যন্ত মানে নাচের সাথেই জড়িত? হ্যাঁ, ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো। আচ্ছা, শুভকামনা আপুর জন্য। তো আপু আসলে আমাদের আজকের প্রোগ্রামটি যেহেতু আমার ক্যাম্পাস নিয়ে, তো আসলে আপুর ক্যাম্পাস কোনটা ছিল আমাদের সকলের প্রশ্ন এটা। আমার ক্যাম্পাস ছিল হরগম কলেজ। তো সরকারি হরগঙ্গা কলেজ মানে আমাদের আসলে তাহলে মনে প্রাণে আসলে কি বলবো, আমরা মনে প্রাণে এই কলেজকে ধারণ করি। এবং যারা আসলে এই কলেজে পড়েছে তারাই আসলে জানে যে এই কলেজের প্রতি আসলে টানটা কেমন হয়। মানে খুবই সুন্দর, খুবই অমায়িক একটি ক্যাম্পাস। বলি যে আমাদের কলেজ, হ্যাঁ মানে প্রাণের ক্যাম্পাস নিয়ে গেলেই বলি যে আমাদের কলেজ। হ্যাঁ একদম। তো আপুর আসলে এই ক্যাম্পাসের সাথে মানে পথ চলা কবে থেকে? 2001 থেকে। 2001 মানে আমারও জন্মের আগে থেকে আসলে। তুমি তো সেদিনকার জন্ম হয়েছো না। আচ্ছা আপুর তাহলে হচ্ছে যে এই যে হরগঙ্গা কলেজের সাথে যুক্ত, তো আমরা কি বেস্ট কিছু মানে মেমোরিজ কি আবার জানতে পারি? হ্যাঁ, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি তখন
আমাদের একটা সাংস্কৃতিকে একটা অনুষ্ঠান হবে, মানে ওই যে তোমার কি বল নবীন বরণ। হ্যাঁ তো স্যাররা জানতো না আমি নাচ করি, বা আমি তখন মানে কেউ জানতো না কলেজে, শুধু আমার বান্ধবীরা ছাড়া। আচ্ছা, তো মানে একদম প্রথম প্রথম দিকে। হ্যাঁ, যখন আমি কলেজে ফার্স্ট নাচ করি, তো স্যাররা খুবই অবাক হয়ে গেছে, আমাদের কলেজে এত ভালো একজন নাচে ছাত্রী আছে। মানে তখনই তারা জানলো যে আমি খুব ভালো নাচি। তো প্রিন্সিপাল স্যার তখন ছিলেন, আমাকে ডেকে বললো তুমি তো খুব ভালো নাচ করো, তো তুমি কেন এতদিন বলনি? তো আমি তো অতটা বুঝিনি তখন। আমি বললাম স্যার আমি তো ছোটবেলা থেকে নাচ করি, এতটুকু বলা। তারপর তো তোমার ইন্টারমিডিয়েট ফাইনাল শেষ হওয়ার পর তো আমাকে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর তারপর গ্রাজুয়েশন কমপ্লিটটা একটু দেরি হয়েছে, গ্রাজুয়েটটা করেছি আমি একটু দেরি করে। তারপর আর কলেজে কারোর সাথে তেমনটা যোগাযোগ নেই। আসলে এই যে আপু মানে এত বেশি সংস্কৃতি মনে হওয়া এবং এখনো সংস্কৃতির সাথে জড়িত হওয়া, এবং এরপরেও আসলে যে মানে আপনি বললেন যে মৃত্যুর পরে পর্যন্ত সংস্কৃতির সাথে জড়িত থাকবেন। তো আসলে আপু সংস্কৃতির প্রতি এই ভালোবাসাটা মানে বাবা মার থেকে যে আসলো, তো এই বাবা মা কি এখনো কি অনুপ্রাণিত করে? হ্যাঁ, আমার মা সবসময় আমাকে উৎসাহিত করে। আমার বাবা মারা গেছে 2022-এ। আমি খুবই আমার মতো 2022-এ আমার বাবা মারা গেছে। তো তখন থেকে মানে বাবা মারা যাওয়ার আগ থেকে বাবা আমাকে সবসময় বলতো যে আমার মেয়ে সবসময় নিজেকে নিয়ে থাকে। আমি সবকিছু আমার বাবা মার উপরে। তারপর আমার একটা নিজের একটা সংগঠন আছে, সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদ। এটা তোমার 19 বছর হয়েছে। তো দীর্ঘ সময়। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আমার মুন্সিগঞ্জে অনেক ছাত্রছাত্রী, মানে অলমোস্ট আমার বয়সের কাছাকাছি সংগঠনটার বয়স। আমার সেই সংগঠনটা অনেক ছেলে মেয়ে আছে, ওদের বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু নাচের প্রোগ্রাম হলে সবাই আসে। ওরাও অনেক আমার এই সংগঠন, মানে আমার সংগঠন না, ওদেরই সংগঠন। আমি জাস্ট ওদের গুরুমা, মানে বটগাছের মতন আমি ওদেরকে ধরে রাখছি। তো আল্লাহ অশেষ রহমত, এত বছর পার করতেছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই এই সংগঠনটা ইনশাআল্লাহ সামনে আরো মানে আমার বয়সের দ্বিগুণ হওয়া পর্যন্ত যদি চাই, আল্লাহ এরপরেও মায়া আরো চাই। আল্লাহ চাইলে সবই সম্ভব। হ্যাঁ। তো আপুর আসলে এই যে মানে নৃত্যাঙ্গনের সাথে এভাবে মানে আস্থা পেছে যুক্ত হলো, তো এই নৃত্যাঙ্গনের মাধ্যমে আসলে কতদূর যেতে পেরেছেন? তোমাদের দোয়ায় আল্লাহ অশেষ রহমতে অনেক, যেখানেই যাই সুনাম সহকারী আসি। তো আপুর কি মানে কি এসব নিয়ে কি কোনো স্পেসিফিক কোনো ঘটনা রয়েছে, কোনো ব্যতিক্রমী, যেটা আমরা বা আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা জানতে পারে? তেমনটা নেই। ঘুরতে যাওয়ার ঘটনাগুলো আসলে দূরে কোথাও যে আমরা যে অনুষ্ঠানগুলো করেছিলেন। সেটা হচ্ছে আমরা তো ময়মনসিং প্রোগ্রাম করেছি, নরসিংদী প্রোগ্রাম করেছি, তারপর গজারিয়া প্রোগ্রাম করেছি, শ্রীনগর যে প্রোগ্রাম করেছি, যেখানেই প্রোগ্রাম করেছি আনন্দ সহিত করেছি। আল্লাহর মতো কোনো মানে কোনো কি বলে কোনো দুর্ঘটনা হয়নি। আল্লাহর রহমতে আমরা সফলভাবেই প্রোগ্রাম করে আসছি। তো সেই হিসেবে কোনো কিছু আমার এমনটা নেই যে আমার সংগঠনে কোনো কিছু থাকবে। তো আমরা আনন্দ সহিত করছি প্রোগ্রামগুলো যেখানেই যাই। তো আপু তো মানে অনেক ধরনের নৃত্য করেছেন, তো হ্যাঁ। কোন নৃত্যটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি তো ক্লাসিকের নাচের টিচার, ক্লাসিকটা বেশি ভালোবাসি। তার মধ্যে ফোক করাই, ফোক নাচটাই বেশি মানে বেসিকটা কি দিয়ে শুরু হয় আপু? বেসিক নাচে কি দিয়ে শুরু?
এটা বুঝতে পারলাম না রিসিপ্টটা কেমন। যেমন যে কেউ যদি ফার্স্ট ক্লাস নিতে চায় সে একদমই নাচ পায় না, তখন ও যে নাচ পারে না তাকে একটু শিখাই, মুভমেন্ট শিখাই, তোমার মুদ্রা শিখাই, শেখার পরও তারপর তাকে আমি ইয়ে করি। তবে আমার কিছু কিছু একটা ঘটনা মনে আছে, বেশ কয়েকদিন আগে এক স্কুল টিচারের বাবা তার মেয়ে বিভিন্ন জায়গায় কি বলে ইউনিভার্সিটিতে টেস্ট দিয়েছে। তো তার মেয়ে কোথাও চান্স পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য বিভাগ নিয়ে সে চান্স পেয়েছে, কিন্তু সেই মেয়ে কোনোদিন নাচ জানে না, নাচ জানে না। কোনোদিন নাচের নও জানে না। এই মেয়েকে ওর বাবা আমাকে রিকোয়েস্ট করছে যে আমার মেয়ের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে, সে নাচ নিয়ে তারপর সে সাবজেক্ট। আমি বলতেছি যে ও কি কখনো নাচ করেছে, যে না, নাচের ন জানে না, ন কি মানে চ জানে না। আমি বলতেছি তাহলে এই মেয়েকে আমি কিভাবে শিখাবো, না আপনি পারবেন। আমি কি ঠিক আছে। তো মেয়েটাকে ডাকলাম, মেয়েটাকে আমি ডানে দেখাই, মেয়েটা বামে দেখায়। যাই হোক অনেক কষ্টে ধমক দিয়ে যেভাবে হোক ভালোবাসা দিয়ে মেয়েটাকে শিখেছি। মেয়েটারও খুব আগ্রহ ছিল, কারো আগ্রহ না হলে হ্যাঁ, সে অবশ্যই। কখনোই ধরতে পারে না। সে গুরু যতই তাকে মানে ঘষে মারুক না কেন, তার আগ্রহটা বেশি থাকা দরকার। তো মেয়েটা পরিশ্রম করেছে, আমি ওকে মাত্র 5 দিন করাইছি। আল্লাহর রহমতে সেই মেয়ে ফোন দিয়ে বলছে ম্যাডাম আমি টিকে গেছি। আমি সেই মুহূর্তে কেঁদে দিচ্ছি, মানে আমার কান্না আসছে যে মেয়েকে আমি নাচ জানি না সেই মেয়ে ইউনিভার্সিটিতে যে চান্স পেয়ে গেছে এই নাচ নিয়ে। আলহামদুলিল্লাহ। আমি সেদিনকারে খুব মানে খুবই আল্লাহর কাছে আসে আমি তবুও সাকসেস, যে নাচ জানে না। আমি এমন অনেক স্টুডেন্ট আছে যে নাচ জানে না, তাদেরকে আমি টেনে ধরে শিখিয়ে নাচ করাইছি। এমন অনেক ঘটনা আছে আমার জীবনে। অনেকেই বলে যে আমি কোনোদিন স্টেজে উঠি নাই, নাচও করি নাই, আমাকে সুমি ম্যাডাম আমাকে স্টেজে উঠাইছে এবং নাচও করাইছে। ও সারা জীবনের সাধনার ফল করাই দিছে। মানে ওর ইচ্ছা ছিল সাধনা, স্টেজে নাচ করবে, ইচ্ছা। না, আসলে আপু যেভাবে বলছে আমি এখন পুরোপুরি বিশ্বাস করে ফেলেছি যে আপু আসলে মানে চমৎকার নাচ শেখাতে পারে। নাহলে আসলে যে নাচ একেবারেই জানে না, শুধুমাত্র 5 দিনের প্রস্তুতিতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগে চান্স পেয়ে গিয়েছে, মানে এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, খুব বড় একটা ব্যাপার। তো আপু যেহেতু আমাদের আজকের শোটা আমার ক্যাম্পাসে, তো আপু স্কুল জীবনের ক্যাম্পাস কোনটা? আমার হাই স্কুল লেভেল ক্যাম্পাস? এবিজিএম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এটাও আসলে আমাদের মানে একই ক্যাম্পাস হয়ে যাচ্ছে। তো আপু এবিজিএম কে নিয়ে আসলে কি বলবে? এবিজিএমকে অনেক দিয়েছি, অনেক নাচের উপহার দিয়েছি। যখন আমাদের সময় ছিল আমি 193টা সার্টিফিকেট পেয়েছিলাম। হ্যাঁ, তো আমাদের স্কুলে যখন আমার সার্টিফিকেটগুলো আমি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ছিল তখন, ম্যাডামটা সেতু বললেন, তার নামটা আমার মানে তেমনটা মনে নেই। তো যখন ম্যাডামকে দেই তখন ম্যাডাম বলতেছে যে সুমি তো আমাদের বিশাল একটা কাজ করেছে, তো সব টিচাররা মিলে আমাকে একটা ছবি তুলেছে। সেই ছবি মনে হয় স্কুলে থাকতে পারে। তখন মানে বই বের করেছিল, সাংস্কৃতিক অঙ্গনে একটা বই বের করে না, সেই বই সব টিচারদের নিয়ে, কারণ আমি 193টা সার্টিফিকেট তখন পেয়েছিলাম। বিশাল মানে হ্যাঁ, খুব বড় ব্যাপার। মানে একটা সার্টিফিকেট অর্জন করে কিন্তু অনেক বড় ব্যাপার, সেখানে 193টা। ইটস আ হিউজ থিং। তো আপু আসলে তখনকার সময়ে ক্যাম্পাস নিয়ে আর কি কি ঘটনা ছিল আমরা আসলে জানতে চাই। কখনো স্কুল বাঙ্ক করা বা ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে যাওয়া বা কোনো টিচারের সাথে একটু মজ মাস্তি করা, এরকম কিছু কি হয়েছে? আমাদের সময় টিচাররা ছিল অন্যরকম। এখনকার টিচাররা স্কুলে কেমন জানি না, তো আমাদের স্কুলের টিচাররা খুবই অমায়িক ছিল, ভালোবাসাটা বেশি ছিল। কারণ সেই সময় ক্ষমা দিয়াপা ছিল, ভক্তি দিয়াপা ছিল। আমিও কিন্তু ক্ষমা দিয়ে আপাকে পেয়েছি। তাই আমি ক্ষমা দিয়ে আপাকে পেয়েছি। রুবি আপা ছিল, মনোর আপা ছিল, আমি রুবিয়া মিসকেও পেয়েছি। তাই তো হ্যাঁ। গুড।
পেয়েছো? অনেক টিচার ছিল, আশা আপা ছিল, আহ, সে আপা মানে আমাদের সময় অনেক আমাদেরকে ভালোবাসতো। কখনো আমরা আপাদেরকে মানে একটু, যে এখনকার আছে না মেয়েরা যে দুষ্টামি করে ইয়ে করে, আমরা কখনো সেই আপাদের এখন আমার কাছে মনে হয় শুধু দুষ্টামি না, লাইক এখন কেমনই যেন হয়ে গেছে বিষয়গুলো। অনেক আমি শুনেছি অনেকটা সম্মান ব্যাপারই করে। সম্মান দেওয়ার বিষয়টাও মানে অনেকটা হাতের বাইরে বাইরে চলে যায়। আর আমরা খুবই ভয় পেতাম তাদেরকে। অসম্মান করার কথা তো চিন্তাও আসতো না, ইভেন আমরাও কখনো এটা করতে পারি না, এখনো আমরা আপাদেরকে দেখলে, স্যারদেরকে দেখলে পা ধরে সালাম করি, জানো। আমাদের খুব ইচ্ছা হয়, আমরা বান্ধবীরা মানে আমরা প্রতি বছর এমনি ঈদ আসলে তো বান্ধবীরা মিল হই, কিন্তু আমরা স্কুলে বান্ধবীরা এখনো কিন্তু বছরের পর আমরা মিল হই, একটা Wow. গেট টুগেদার করি, আমরা সবাই একসাথে হই। তখন আমরা সব আপাদের নিয়ে কথা বলি, সব আপু আপাদের। এই জিনিসটা মনে হয় যে আমাদের মধ্যে রয়েছে, এবং আমরা বছরের শেষে না রোজার সময়টাতে সবাই একসাথে ইফতারির একটা প্ল্যান করি, এবং স্কুলের যে ফ্রেন্ডরা রয়েছি এরা আমরা করি কি কোনো একদিন আমরা প্ল্যান করি সবার টাইম অনুযায়ী। হয়তো কারো প্রবলেম হইতেছে, কারো প্রবলেম হইতেছে না, তো আমরা টাইম ম্যানেজ করতে থাকি। টাইম ম্যানেজ করতে শেষে আজকে যে যে বের হবে বের হোক, না হলে আর হওয়ার দরকার নেই কারো বের, আমাদের তারপর ওই দিনই বের হয়ে যায়। আমাদের সব বান্ধবীরা যখন হয়, ওই আপার খবরটা কি রে, ওই আপা কি করছে রে, এই সুবি তোর মনে আছে, এই কান্তারি, মানে এরকম আমাদের জিনিসটা হয় যে ওই সময় আমাদের দিনগুলো আপাদের সাথে যে স্মৃতিগুলো কি মধুর ছিল, একদম অন্যরকম মধুর মধুর স্মৃতি। ছিল। মনে হয় আবার স্কুল জীবনটা চলে যেতে পারতাম, সেই স্মৃতি। কলেজ লাইফটা আমাদের ছিল তখন কি পড়ার একটা চাপ ছিল, যে কারণে কলেজ লাইফটা অতটা এনজয় আমাদের মধ্যে ছিল না। কিন্তু স্কুল লাইফটা দীর্ঘ 8টা বছর, ক্লাস 4 থেকে আমরা যা পড়েছি, আমি 4 থেকে গিয়েছি, অনেকে ক্লাস 3 থেকে গিয়েছে, অনেকে 6 থেকে গিয়েছে, তো সেই হিসেবে কিন্তু অনেকে 5 এভিজিম আগে কোন ক্লাস থেকে ছিল? 3 থেকে। 3 থেকে। আমরা আসলে আমাদের সময় ভর্তি পরীক্ষা ছিল আমরা 6-এ। হ্যাঁ, এবং আসলে আপু আপনার কথা শুনে আমি আসলে বুঝতে পারতেছি কেমন ছিল, কারণ রুবিয়া ম্যামের ক্লাস পেয়েছি, প্লাস খমাদি আপার ক্লাসও পেয়েছি, তো এরা আসলে অন্যরকম ছিল। খমাদি যদিও একটু করা ছিল, কিন্তু ওনার সাথে যদি মানে মিল দিয়ে চলে যেত, ওনার মতো মানে ওনার থেকে খুব ভালোবাসা নিয়েছি, খুব ভালোবাসা নিয়েছি। উনি সত্যি মানে একেবারে অন্যরকম। অন্যরকম। এই টিচার যারা যারা পড়াতো, খেলাধুলার সাথে যুক্ত উনি, হ্যাঁ। খুবই খুবই অন্যরকম। আমরা অনেক টিচারদেরকে হারিয়েছি, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। আমিন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের কাছে দোয়া করি তারা যেন সুস্থ সবল থাকে। একদমই। এবং আসলে এমনটাই হয় যে আমরা সবসময় আমাদের যে শিক্ষক রয়েছে শিক্ষকদের সুস্বাস্থ্য কামনা করি সবসময়। কারণ পিতা মাতা পরেই হচ্ছে আমাদের শিক্ষক, একদম আরেকজন গুরু। একদম যার কাছ থেকে বাবা মা তো আছে হাতে করি, তারপর কিন্তু আমাদের পাঠ্য পুস্তক যে শিক্ষাটা দেয় তারাই কিন্তু দেয়। একদম একদম। এবং আমাদের জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে পার্ট তারা হয়ে যায়, কারণ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকুই কিন্তু আমরা স্কুলে কলেজে কাটিয়ে থাকি। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু স্কুলে চলে যাই, এবং সারাটা দিন আমরা স্কুলেই থাকি। বিকেলে বাসায় ফিরে সেই ফ্রেশ হয়ে খেলাধুলো হয়ে তারপর আবার পরিবারের সাথে, কিন্তু সারাটা দিন কিন্তু আমরা থাকি স্কুলে শিক্ষকদের সাথে, আমাদের যে ক্লাসমেটস রয়েছে, আমাদের ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে, এবং এরা আমাদের জীবনের অন্যরকম সুন্দর একটা অধ্যায়। তো আপুর আসলে এই ক্যাম্পাসে যে কোনো খুব 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 ভালো বা কাছের বন্ধু বান্ধব পাওয়া? আমার যারা কাছের বান্ধবী ছিল এখনো আছে, যেমন আলহামদুলিল্লাহ। আমার আমি ক্লাস 4 থেকে যে বান্ধবীদেরকে পেয়েছি আমার জীবনে, ওরা এখনো আমার সাথে জীবনে জড়িত। আলহামদুলিল্লাহ। আমরা সব সময় আড্ডা করি, গল্প করি, এবং আমাদের দেখা সাক্ষাৎ হয়। নিপার সাথে, স্বপ্নার সাথে, কান্তা, টুসি, রিফাত, হেলেনা, ফারহানা। আচ্ছা একটু যদি ইন্টারাপ্ট করিস, মানে যে নিপা আপুর কথা বললেন উনি এখন কি করতেছে? ও এখন তোমার মতিঝিল একটা প্রাইমারি স্কুলে আছে। আচ্ছা। আমার সব বান্ধবীরা কেউ জব করতেছে, কেউ হাউস ওয়াইফ,
মানে কেউ না কেউ সবাই সবার লাইফ দিয়ে হ্যাঁ, সেটেল। যেমন আমার এক বান্ধবী আছে ব্যাংকার কান্তা, তারপর আমার আরেক বান্ধবী আছে ফুড নিয়ে কাজ করে, কেক নিয়ে, ওর কেক অনেক মজা। স্বপ্না, রুবনা হাউস ওয়াইফ। তারপরে হ্যাঁ টুসিও আগে জব করতো, এখন ও মালয়েশিয়া থাকে ওর হাজবেন্ডের সাথে, ও হাউস ওয়াইফ। মিমি হাউস ওয়াইফ, সবাই আছে। সবাই সবার মতো ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে এই যে জীবনের মানে এত গুরুত্বপূর্ণ একটা সময়টা পার করে ফেলেছেন, এখন আসলে কেমন লাগে? সেই দিনগুলোকে কি খুব মনে পড়ে? অনেক ফিরে যেতে ইচ্ছে করে হ্যাঁ, সেই দিনগুলোতে? আমরা ভাবি যে আমরা যদি ওই চল আমরা আবার স্কুলে ভর্তি হই। এই আপু আমি যদি বলি, আমার কিন্তু মাত্র ভার্সিটি লাইফ শুরু হলো, এখনো ইচ্ছে করে আমি আবার স্কুলে যাব, লাইক ওই 5 মিনিট দেরিতে যাব, 10 মিনিট দেরিতে যাব, দেন স্যার এতগুলো কথা শোনাবে, তারপর যে পিছে বসে আবার ওই বন্ধুদের সাথে একটা হাই ফাইভ করে একটু হাসাহাসি করে আবার সেই পিছে বসে বসে একটু গল্প টল্প করবো, দেন স্যারকে হচ্ছে লেখা দেখাবো, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবো কান ধরে। এই জিনিসগুলো খুব মিস করি। যদিও যেভাবে বলতেছে ওইভাবে না, এত কানে ধরে দাঁড়াই নাই, কিন্তু জীবনে একদিন হলেও তো দাঁড়াইছি, আমাদের মিস সময় করি আমরা যে এগুলা। কান ধরে দাঁড়াইনি, এমনি বকা দিচ্ছে না, আমাদেরকে কখনো কান ধরে দাঁড়া করায়নি। না, কিন্তু আমার মনে পড়ে আমি একবার মনে হয় দাঁড়াইছি জীবনে, মানে এটা কনফিউশন করতেছি, মানে সবসময় তো পড়ার সুযোগ থাকে না। এবং আমি সায়েন্স নিয়ে পড়েছি এবং আমার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট ছিল বায়োলজি। এবং আমি যখন কোচিং এ পড়তাম সবসময় আমি বায়োলজি ক্লাসে মনে হতো আমি কান ধরে দাঁড়ায় আছি। আমিও কিন্তু সায়েন্সের ছাত্র ছিলাম। আপু কোন সাবজেক্টটা ফেভারিট ছিল আপনার? আমার হচ্ছে তোমার জীববিজ্ঞান ছিল, যেটা কি বলে, বায়োলজি। হ্যাঁ। যেটা আপুর সবচেয়ে পছন্দের সেটাই আমার সবচেয়ে অপছন্দের, মানে পুরোই অপোজিট। এবং আমার খুবই পছন্দের সাবজেক্ট কেমিস্ট্রি, রসায়ন। ও, আপুর রসায়ন করতে কেমন লাগতো? আমি ওই CS3 CS4 এগুলি আমার বিশ্লেষণ করতে আমার প্রচন্ড রাগ। মানে উল্টোটা, আসলে উল্টোটা আপুর সাথে আমার। CS4 এটা মিনিংটা করো, এগুলি করতে আমার খুবই বিরক্ত লাগে। আমার স্যারকে বলি, কেন যেন স্যার, খুব ভালো লাগে। এগুলি কেন CS4 CS5 এগুলি কেন? স্যার আমাকে বলতো আমি কি দরকার নেই পড়াবো, আমার জীববিজ্ঞান পড়াবো। কিন্তু জীববিজ্ঞান আমি পুরোটা মুখস্থ করে ফেলতাম। এরপর আমার কি হতো, আমি বায়োলজি পড়তে বসলি আর মাথাতেই ঢোকে না মাইক্রোসফট, কি বলবো আপু, মানে সবকিছুই এত প্যারাদায়ক লাগছে, মানে মনে হতো যে তখন কি আসলে মানুষের আমার মাইক্রোবায়োলজিটা সবচেয়ে ডেঞ্জারাস লাগতো সবচেয়ে। ইন্টার লেভেলে উঠেও দেখছি তো আমার বায়োলজি পড়তেই আমার ভয় করতো। হ্যাঁ, এক একজনের এক একটাই। আমার হ্যাঁ। যেমন ফিজিক্সে আমি খুব ভালো নাম্বার পেয়েছি। ফিজিক্সে তোমার মনে হয় 8-এর ঘরে নাম্বার পেয়েছি তখন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কেমিস্ট্রিতে আমি মিথ্যা তো বলবো না, 6-এর ঘরে নাম্বার পেয়েছি। আমি অতটা মানে ভালো স্টুডেন্ট বলতে পারবো না, তবে মোটামুটি 10-এ পাস করেছি। এটা টেনে টুনে পাশে আপু, আলহামদুলিল্লাহ খুবই ভালো মাশাল্লাহ। 5 GPA 4 হয়, তখন তো আমাদের এটা ছিল না, আমাদের First ছিল class. হ্যাঁ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস। হ্যাঁ ফার্স্ট ক্লাস স্টার, এগুলি ছিল, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলি ছিল। তো আপু আসলে এই যে মানে আমি যদি যেটা বলছিলাম যে আমি এখনো খুব মিস করি স্কুল লাইফটা, এবং কলেজ লাইফটা তো অনেক বেশি মিস করি। অনেকে বলে না যে কলেজের জাম গাছটা এখনো তো আছে জামতলা, এবং আপু ওই কলেজের ওই গাছের জাম খেয়েছেন? জাম খাইনি, তবে স্যার না আসলে ওই জায়গায় পা উঠে বসে থাকতাম। না, আমাদের ওই কলেজে কিন্তু এখনো টুকিটাকি জাম হয় ওই গাছটাতে। আপু বিশ্বাস করেন, মানে একদম বলে যে মাংসালো যেই জামটা থাকে ওই রকম জাম আমি একবার পেয়েছিলাম, মানে অল ইন আ সাডেন। আমি হচ্ছে যে ওইখান থেকে এমনি রাউন্ড কাটতেছি, ফ্রেন্ডরা ওই পাশে, তো আমার কথা ভালো লাগতো না, তো আমি ভাবলাম যে এমনি একটু রাউন্ড দিয়ে থাকে না, মাঝে মাঝে নিজের অপছন্দের টপিকেও কথা চলতে থাকে, জাস্ট রাউন্ডটা দিতে নিছি, ঠাস করে একটা জাম পড়ছে। And আমি অনেক খুশি হয়ে গেছি। বাহ, And it's like আমি ভালো, সুন্দর ভালো। মতো ওইটা আমার ব্যাগ থেকে হচ্ছে যে ওয়াটার পট বের করে ধুয়ে সুন্দর মতো ওটা খেয়ে নিছি, মানে বেস্ট। আমার কাছে মনে হতেছিল যে কলেজের থেকে পাওয়া একটা কিছু আমি মানে নিয়ে ফেলেছি, এবং ওই জিনিসটা আমার কাছে এখনো খুব মেমোরেবল। জানি না কেন এটা মেমোরেবল হওয়ার মতো কিছু না, বাট খুব ভালো লাগে। এবং এই জাম গাছটা আসলে যে কত কত যুগ ধরে দাঁড়িয়ে আছে, এবং এরা যে কত কিছু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জামতলাটা, এবং
এই জাম গাছটা কিন্তু অনেক প্রাচীন, হ্যাঁ, অনেক পুরনো। অনেক। এবং আপু এই জাম গাছটাতে পেয়েছে, আমি পেয়েছি, এবং পরবর্তী প্রজন্ম আরো অনেকে পাবে। কারণ আমাদের এই জাম গাছটি কিন্তু আমাদের হরগঙ্গা কলেজের একটা ঐতিহ্য ধারণ করে থাকে। হ্যাঁ, এটা আজকে কালকের না। অনেক। হ্যাঁ, যেমনটা আমি বললাম, আপু যখন কলেজে ঢুকেছে আমার তখনও জন্ম হয়নি, তাহলে বুঝতেই পারতেছেন মানে কত বছর ধরে এটা আছে। এটা 2025 চলতেছে, আর আপু 2001-এ ঢুকছে, মাঝে কিন্তু 25 বছর চলে গেছে। হুম। তো ইটস এ হিউজ টাইম, অনেক 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 দীর্ঘ সময়। তো আপু আসলে এই যে ক্যাম্পাস নিয়ে এত আনন্দ, এত হাসি তামাশা, এত খুশি, এত কষ্ট, এবং যে আবেগঘন এবং আবেগ মাখা একটা ব্যাপার আছে আমাদের ক্যাম্পাসে, এই ক্যাম্পাসটাকে আসলে কি ভোলা যাবে কখনো? না, কোনো কিছুই বলা যাবে না। স্কুল লাইফও ভোলা যাবে না, ক্যাম্পাস লাইফটাও ভোলা যাবে না। আমার কিছু কিছু ক্যাম্পাস মনে আছে, বান্ধবীদের সাথে বসে থাকতাম, দেখা গেছে যে 4টা-5টা বেজে গেছে, বাসা যেতে মন চাচ্ছে না, বসেই থাকি। হ্যাঁ বসেই আপু, থাকি, এরকম ঘাসের মধ্যে অনেক বসে হয়। থাকি, হ্যাঁ, কৃষ্ণচূড়া গাছটার মধ্যে। বন্ধুদের সাথে বসে থাকতেই ভালো হ্যাঁ। লাগে, তো কথা না হলেও মন ভালো হয়ে এমনও যায়। ইয়ে হয়েছে। তবে মাঝে মধ্যে মনে হয় যে আরো যখন বয়স হবে, মনে হয় যে বান্ধবীদের নিয়ে ওই ক্যাম্পাসে যেতে বসে থাকি। এটাই মনে তখন হয়। হয়তো সময় সুযোগ হয়ে উঠবে না, মানে সময় যে আপু কত দ্রুত চলে যায়। মানে আমার নিজের কাছেই মনে হয় আমি ওই দিন মাত্র না আমার স্কুলে আসলাম, মানে আমি না দৌড় দিয়ে স্কুলে ঢুকতেছি এবং আমাকে আমার মিস্টার ডেকে ডেকে আদর করতেছে, মানে আমার নাম জিজ্ঞেস করতেছে, আমার জাস্ট এটা মনে হয়। এবং আমি তো প্রথমে কিন্ডার গার্ডেনে পড়েছি, তারপরে প্রাইমারি স্কুলে, তারপরে কোন কিন্ডারগার্টেন, মানে মালপাড়া? না না না, আমি লয়টো কিন্ডার গার্ডেনে পড়েছি এই আমাদের দেবকে। এবং আমার স্কুল হলো যে প্রাইমারি বিদ্যালয় হচ্ছিল যে দেবক 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের রেডিওর একদম সামনেই। এখানে যেহেতু আমার বেরো ঠাকুর, আমরা কিন্তু কিশোরী কিন্ডারগার্টেন প্রথম বেচ। ওয়াও, মানে কিশোরী কিন্ডারগার্টেনের যখন প্রথম উদ্বোধনী হয়, আমরা যেই ভর্তি হয়েছি। আমার কিশোরের স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্ট পড়ে, আমি এখানে স্টুডেন্ট হতে পারিনি। হ্যাঁ। তবে সত্যি কথা বলতে গেলে কিশালয় সব দিক থেকেই খুব ভালো, হ্যাঁ, ওদের তখন- পড়ালেখার মান খুবই ভালো। তখন টিচাররা ছিল অন্যরকম। এখন টিচাররা জানি না, তখন টিচাররা ছিল অন্যরকম। ববি স্যার ছিল, তারপর শিরিন ম্যাডাম ছিল, অনেক, হ্যাঁ, জিনিয়া ম্যাডাম ছিল, অনেকেই ছিল। না আসলে কিশোরী সত্যি খুব ভালো একটা স্কুল, এবং এইখানে আসলে বাচ্চাদের সবকিছুর প্রতি খুব ভালোভাবে নজর দেওয়া হয়। হ্যাঁ, এরকম কয়েকটি স্কুলে রয়েছে আমাদের মুন্সিগঞ্জে যেগুলো আসলে খুব ভালোভাবে বাচ্চাদের পড়ালেখার প্রতি নজর দিয়ে থাকে। তো এবং আপু তো হচ্ছিল যে নৃত্যাঙ্গনের সাথে জড়িত রয়েছেন, এবং আপনি এখন দেখে থাকবেন যে আমাদের যেই সোসাইটি রয়েছে, আমাদের সোসাইটিতে বেশিরভাগ বাচ্চা কাচ্চারাই মানে এসবের প্রতি অতটা আগ্রহ অনুভব করে না, মানে অতটা বিশেষ করে আগ্রহ guardianরা। দেখায় না। এটার কারণটা কি আসলে আপু, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আসলে আমি তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। অনেক বাচ্চারা আছে নাচ করতে চায়, বুঝতে পারছো, কিন্তু অনেক গার্জিয়ানরা বলে যে না, আমার ফ্যামিলি ধার্মিক, আমরা মুসলমান মেয়েরা নাচ করবে, এটা হারাম। এগুলো থিঙ্কিং ঢুকায় দেয় বাচ্চাদের, এক ধরনের মানে প্রেশার কিন্তু, মানে বাচ্চাদের মাথায় ঢুকায় দেয়। বাচ্চাটা মনে উৎসাহ আছে, সে করুক, 1 2 3 4, তো যখন বড় হবে বন্ধ হয়ে ও তো পড়াশোনা পাশাপাশি বন্ধ করে দিবে। তো ওই আমার মানে কিছু অভিভাবকরা আছে, ম্যাডাম আমার ফ্যামিলি রাজি না। তা আমি বলছি কেন রাজি না? যে আমার মেয়ে নাচ করতে চায়, কিন্তু ওর ফ্যামিলি রাজি না, ওর বাবা রাজি না, ওর দাদা রাজি না, এরা হস করছে। আপু আমি যদি এখানে একটু ইন্টারাপ্ট করি, দুঃখিত, আমার কাছে মনে হয় যে এখানে মানে ওনারা যে ধার্মিক ইস্যুটা টেনে আনে, কিন্তু আসল কারণ হচ্ছে যে মানে ওনারা দেখবেন যে প্রত্যেকটা বাচ্চাকেই মানে ক্লাস 1-এ পর একটা বাচ্চাকে 2টা টিচার দিয়ে দিছে পড়ার জন্য, লাইক বেসিক বাংলা ইংরেজি গণিত পড়ার জন্য 2টা টিচার দিয়ে দিয়েছে, আরবি পড়ার জন্য একটা টিচার। একটা বাচ্চা যদি সকাল 9টা বাজে যে ধরুন 2টা-3টা বাজে স্কুল থেকে ফিরে আসে, তো আমি ধরতেছি ওদের সকাল 8টা বাজে ক্লাস শুরু হয়, 11টা-12টায় শেষ হয়। এরপর কি করবে, বাচ্চাটা বাসে এসে 12টা থেকে 1টা রেস্ট নেবে, 1টা থেকে 2টা ওর আরবি টিচার, 2টা থেকে 3টা রেস্ট নেবে, 3টা থেকে 4টা একটা টিচার, আবার সেই বিকেলে বা সন্ধ্যায় আরেকটা টিচার।
ওদের একটা প্রেশার হচ্ছে না। তো এর মাঝখানে আসলে ওদের যে অন্য কোনো ধরন যে কোনো সাংস্কৃতিক মনের সাথে যুক্ত হওয়া ওদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সেটা নাচ হোক, কবিতা আবৃত্তি হোক, অভিনয় হোক, যে কোনো কিছু ওদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। সম্ভব হচ্ছে না, কারণ তুমি যদি একটা রুলস করো যে আমার বাচ্চাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পড়াশোনাই করবে, রুলসের পরও কিন্তু আরেকটা ওদের মনের ভিতরে কিন্তু মোটিফাইড থাকতে পারে। সারাক্ষণ যদি পড়াশোনার মধ্যে রাখো, ওর কিন্তু আলাদা কিন্তু একটা মেমোরি, একটা আলাদা একটা জ্ঞান থাকে। ওর ভিতর যে কি প্রতিভা আছে সেটা কিন্তু তুমি আমরা কেউ জানবো না। ওর বিকশিত করার জন্য ওকে যদি তুমি একটা গানে ঢুকাও, একটু নাচে ঢুকাও, একটু আর্টে ঢুকাও, একটু আবৃত্তি করো, ওর ভিতর একটা না একটা কিছু কিন্তু আসবে, ডেফিনেটলি আসবে। আমার কথা হচ্ছে যে একটা বাচ্চা পড়াশোনা করবে, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি তারও একটা বিকাশের দরকার, মানবিক বিকাশের দরকার, যেখানে সে নাচ করুক, গান করুক, আর্ট করুক, অভিনয় করুক। যেমন কবিতা করবে, ওর কিন্তু মুখে আবৃত্তি, কিন্তু ওর মুখে কিন্তু কথা জড়তা থাকবে না। নাচ করবে ওর শরীরে কিন্তু একটা এক্সারসাইজ থাকবে। গান করবে, ওর কিন্তু গানের একটা কণ্ঠ আসবে। আর্ট করবে, ওর কিন্তু হাতে কিন্তু লেখা সুন্দর থাকবে। একটা না একটা কিন্তু ওই কালচার কিন্তু একটা পড়াশোনার পাশাপাশি সেটা কিন্তু ওর মানে উপকার আসবে, ক্ষতি হবে না। এমনটাই তো হওয়ার কথা। হ্যাঁ, তুমি দেখো স্কুলে কিন্তু এখন কিন্তু নাচ গান কবিতা আবৃত্তি কিন্তু একটা পাঠ্য হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এটা ইন্ডিয়াতে প্রতিটা স্কুলে আছে এবং আমাদের বাংলাদেশেও আছে, কিন্তু আমাদের গার্জিয়ানরা উৎসাহিত হয় না, যে কারণে যে কারণে আমাদের টিচাররা অনেকটা পিছিয়ে থাকে। যেমন এই যে আমাদের স্কুলে যতটা কম্পিটিশন হয়, তখন দেখবা কি স্কুলের টিচাররা কিন্তু পাগল হয়ে যায় যে ওই মেয়েটাকে দিব, ওই মেয়েটাকে দিব। কিন্তু ওই গার্জিয়ানটা যদি জানে যে আমার মেয়ের ভিতরে এই প্রতিভাটা আছে, পড়াশোনার পাশাপাশি 1 ঘন্টার জন্য সময় কিন্তু থাকে, এবং শুক্রবারটা তো বাচ্চাটাকে একটু সময় দিতে হয়। ওই একটু গান করলো, ওই সময় শুক্রবারটা নাচ করলো, আর্ট করলো, শুক্র শনি অন্তত পক্ষে 2টা দিন কিন্তু বাচ্চাদেরকে এই কারিকুলামের ভিতর দিলে ওদের কিন্তু মেধা প্রকাশিত হয়। কিন্তু গার্জিয়ানরা বোঝারই চেষ্টা করে না, যে মনে করে আমার বাচ্চা লেখাপড়া করলে অনেক দূর চলে যাবে। হ্যাঁ, আপনার বাচ্চা লেখাপড়া করলে অনেক দূর যাবে, তার পাশাপাশি ওর তো মানবিক বিকাশই তো লাগে। একদম। এই যে তুমি এখন পড়াশোনার পাশাপাশি কি সুন্দর বক্তব্য করতেছো, উপস্থাপনা করতেছো, এটাও কিন্তু তোমার একটা গুণ। এই গুণটা কিন্তু তোমার বাবা মা কিন্তু ছোটবেলা কিন্তু জানতো না, তুমি কিন্তু আস্তে আস্তে কেরিয়ার করে ফেলছো। আমার বাবা মা কিন্তু জন্মের পরে জানতো না যে আমি শুনি কি নাচের হব না, গান হব না, সাংসারিক হব। কিন্তু আমি আস্তে আস্তে আমাকে শিখাইছে বলেই তো এখন আমি আস্তে আস্তে একজন শিক্ষক হয়েছি, আমি টিচার হয়েছি, একজনকে শিখাতে পারি। একেবারেই তাই, আমি আপনার সাথে একেবারেই সহমত। তো আমার কাছে মানে একই ব্যাপারটা মনে হয় যে আমরা যারা প্যারেন্টস রয়েছে তাদের আসলে বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে আসলে আরো আসলে মানে কানেক্টেড হওয়ার কথা এগুলোর সাথে, কারণ এগুলো না করলে আসলে বাচ্চারা সঠিকভাবে বিকশিত হতে পারবে না। এতে যদি আদার্স কোনো ট্যালেন্ট থেকে থাকে আপনারা তা জানতে পারবেন না। তো অনেকক্ষণ ধরে তো আমরা কথা বলছি, এতক্ষণ কিন্তু আপনারা শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্যর রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং চলছে কিন্তু আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 1:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমরা কিন্তু একেবারেই শেষ দিকে চলে এসেছি প্রোগ্রামের। তবে আমরা আজকে বিদায় নেওয়ার আগে ডেফিনেটলি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কমেন্ট সেকশনে চলে যাই। আপু কি বলুন? হ্যাঁ, ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে লতিফুজ্জামান শান্ত ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া ভালোবাসা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। রয়েছে রেজা করিম ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে হবিগঞ্জ থেকে দেখছি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সেই হবিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে অ্যাডভোকেট শাহনাজ জামান আমার বান্ধবী, আপু। আপু বলছে শুভ কামনা রইল বন্ধু। আমার বান্ধবী। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে ফারুক আহমেদ ভাইয়া, বলছে সাথে আছি উলিপুর কুড়িগ্রাম থেকে। ও বাবা, রংপুর থেকে। হ্যাঁ, বাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত দূর থেকে যুক্ত থাকার জন্য ভাইয়া। এরপর আমাদের সাথে রয়েছে খোকন নাসির ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর আমার চাচু। 99.2 FM। আচ্ছা, চাচু রয়েছে আমাদের সাথে যুক্ত, বলছে অসাধারণ। ধন্যবাদ কাকু। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে ডিএম রাকিব, রাকিব ভাই Friend. বলছে শুভ কামনা সব সময়। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। রয়েছে অনন্যা রহমান ম্যাম। হ্যাঁ, আমাদের শিল্পকলার গানের টিচার। হ্যাঁ, এবং আসলে আমাদের অনেক হরগঙ্গা ভালো গান কলেজেরও। গায়, হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের ম্যাম হয়। তো ম্যাম বলেছে যে সুমি আপু খুব ভালো লাগছে দেখতে। অসংখ্য you. ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ম্যাম। এবং রয়েছে আমাদের সাথে ফারজান আহমেদ টুম্পা আপু, আপু বলছে বান্ধবী। শুভ কামনা রইল বান্ধবী। টুম্পা, শুভকামনা। এবার দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আফ্রিদি। আফ্রিদি বলছে অর্ণা আপু আমাকে কিছু বলো। তোমার জন্য অনেক 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 শুভকামনা আফ্রিদি, তুমি আরো এগিয়ে যাও। নাজমিন, তোমার জন্য অনেক ভালোবাসা রইল এবং আমাদের রেডিও বিক্রমপুর পরিবারে তোমাকে স্বাগতম। রয়েছে আমাদের সাথে এমডি বদরুজ্জামান, বলছে মাশাল্লাহ। ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে দিরাজুল ইসলাম, বলছে শুভকামনা। আমাদের 98 ফ্রেন্ড। শুভকামনা, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরেকজন রয়েছে আমাদের সাথে আরবিতে নাম লেখা, বলছে হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন একটু জানিয়ে দিন। রয়েছে আমাদের সাথে রবিউল আলম ভাইয়া, বলছে অনেক সুন্দর। আমাদের ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে নাজমিন, বলছে আপু কিভাবে প্রফেশনাল ভাবে নাচ করব। প্রফেশনাল ভাবে নাচ করতে চাচ্ছি। হ্যাঁ। তুমি শিল্পকলায় এসে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমার সাথে দেখা করব এবং তোমাকে নাচ শিখাবো। তুমি চলে এসো সোমবার আর মঙ্গলবার বিকেল 5টার দিকে শিল্পকলা একাডেমিতে। আপু কিন্তু জানিয়ে দিয়েছে নাজমিন তুমি কিভাবে প্রফেশনাল ডান্স করতে পারবে, এবং আপু কিন্তু বলে দিয়েছে কোন কোন তারিখে এবং কোন কোন বারে তোমাকে দেখা করতে হবে। তো অবশ্যই কিন্তু আপুর সাথে তুমি দেখা করে নেবে নাজমিন। রয়েছে আমাদের সাথে এমডি রবিউল আলম, বলছে অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাই। আরো বলছে মূল্যবান কথা, ওই যে কেন প্যারেন্টস আগ্রহী নয় এটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে এফএম পোকা। এফএম পোকা বলছে কি নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনা মূলত আমার ক্যাম্পাস নিয়ে, এবং সেখানে নৃত্যাঙ্গনের যেহেতু আমাদের সাথে জড়িত রয়েছে সুমি আপু, তো সুমি আপুর সাথে এই নিয়ে একটু আলোচনা হচ্ছে ভাইয়া। রয়েছে আমাদের সাথে তিশা দাস। তিশা দাস বলছে সুমি আপা অনেক ভালো লাগছে আপনার কথা, আর আপনাকেও সুন্দর লাগছে আপা। হ্যাঁ, ধন্যবাদ তিশা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা একসাথে নানগঞ্জে আদর্শ স্কুল টিচার তিশা আর আমি। ও, মানে একসাথেই কিন্তু মানে কর্মস্থানে জড়িত রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছিলেন এবং যারা যারা এখনো যুক্ত হয়েছেন। ঘড়িকাটা যেহেতু বলছে 8:16, মানে আমাদের বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তবে বিদায় নেওয়ার আগে আমি আসলে আপুকে অনুরোধ করবো যে আপু যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে যদি বিদায় নিয়ে নিতেন। সবাইকে শুভেচ্ছা। আজকে আমাকে শিবজি ভাই আমাকে ডাকলো, তার ডাকে আমি কখনো না বলি না। তো ভালো লাগলো অনেকদিন পরে এফএম রেডিও 99.2 এসে। অসংখ্য ধন্যবাদ। তো আমি একজন শিল্পী মানুষ, মনে প্রাণে আমি নাচকে অনেক ভালোবাসি এবং আমার একটা সংগঠন আছে সমৃদ্ধি নৃত্যশিল্পী পরিষদ। সবাই আমার এই সংগঠন 19 বছর পদার্পণ হলো। সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আজীবন বাচ্চাদেরকে ভালো ভালো নাচ দিতে পারি এবং মুন্সিগঞ্জ মানুষদেরকে নাচের উপহার দিতে পারি। তো যতদিন বেঁচে থাকবো
চেষ্টা করব নাচ নিয়ে চলতে। তো আর কি বলবো, শুভরাত্রি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুমি আপাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এত সুন্দর এবং এত চমৎকার কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঘড়িকাটা যেহেতু বলছে 8:19, মানে আমাদের কিন্তু বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা কিন্তু আবারও চলে আসবে নতুন এক পর্বে, নতুন এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন, কারণ আপনার কিন্তু আবারও যুক্ত হয়ে যেতে হবে আড্ডা দেওয়ার জন্য আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে। টিল দেন স্টে টিউন উইথ রেডিও বিক্রমপুর 99.2 FM। শুনছিলেন এতক্ষণ ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস, এবং সাথে কিন্তু ছিলাম আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে, এবং স্টে টিউন উইথ রেডিও বিক্রমপুর 99.2 FM। অন্য